দেখুন, আইপ্যাক মামলা শুরুতে ছিল যেন ইডি বনাম রাজ্য সরকারের টান টান ডার্বি ম্যাচ। মামলা যখন সুপ্রিম কোর্টে পৌঁছলো তখন অনেকে বলেছিলেন এই তো ওপেন অ্যান্ড শাট কেস। অনেকে বলেছিলেন সামনে ভোট, তৃণমূল এ রাজ্যের শাসক, বিজেপির প্রতিদ্বন্দ্বী দল, বিজেপি বাংলা দখল করতে চায়, অতএব কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। আগে যা হয়েছে হয়েছে, এই মামলায় কারোর আর নিস্তার নেই। এখন কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক উল্টো। গত 2.5 মাস ধরে যে তারিখ পে তারিখ চলছে, তৃণমূলেরই প্রতিহিংসা তত্ত্ব অনুযায়ী তার ফলাফল তো উল্টো হওয়ার কথা ছিল। কারণ সামনে ভোট, আর 1.5 মাসও হয়তো বাকি নেই। এজেন্সি দিয়ে প্রতিহিংসার তত্ত্ব মানলে এক মাস মামলার তারিখ তো পিছিয়ে যাওয়ার কথা নয়, বরঞ্চ ইডি আর কেন্দ্রে ঝাঁপিয়ে পড়ার কথা। বিশ্বনাথ চক্রবর্তীর বিশ্লেষণের কি ব্যাখ্যা আছে? প্রভাবশালীদের জন্য একরকম ব্যবস্থা, আর আপনার আমার সাধারণ মানুষের জন্য আরেক রকম ব্যবস্থা। যদি সাধারণ মানুষের জায়গায় থেকে ইডিকে দেখেন, ইডি তদন্ত করতে যাচ্ছে, সাধারণ কোনো লোক তার থেকে ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাহলে ইডি সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতো না? ইডি সঙ্গে সঙ্গে বাধা দিত না? যেহেতু প্রভাবশালী, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, ইডির ঘাড়ে কয়টা মাথা আছে। এবং একই সাথে বিচার ব্যবস্থার কথাও যদি আপনি বলেন, তাহলে বিচার ব্যবস্থা মানে আপনি যদি বিচারে যাই, সেখানে বিচারপতিরা এতটা সুযোগ দিত, একটার পর একটা হিয়ারিংয়ের জন্য সময় দিয়ে যাচ্ছে বলতো, উল্টো দুটো ধাওয়া দিয়ে যে কথাটা বলতো তাতে আমরা বাধ্য হতাম যে ঠিক আছে শুনানির চলুক। ফলে প্রভাবশালী প্রভাব তৈরি করে, আর যে প্রভাবটা তৈরি করে এই প্রভাবটা কিন্তু সুমনদা শুধুমাত্র সুপ্রিম কোর্টে থাকে না, ওটা কিন্তু লোয়ার কোর্ট পর্যন্ত যায়। অর্থাৎ নিম্ন আদালতের কাছে কি দৃষ্টান্ত থাকে, নিম্ন আদালতকে নিয়ন্ত্রণ করে উচ্চ আদালত ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেমে। নিম্ন আদালতের কাছে যে উদাহরণটা যায়, যে তারিখ পে তারিখ দেওয়া যায়, নানা অজুহাতে দেওয়া যায়, নানা অ্যালিবাইয়ে দেওয়া যায়, নানা আইনের জটিলতায় দেওয়া যায়। দেখুন সুমনদা, এই বিষয়টা কেবলমাত্র কি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডির ঘটনা কনটেক্সটে দেখব? রাজীব কুমার তার ওনে যখন গিয়েছিল সিবিআই, তারপরে 17 দিন তিনি অ্যাবসকন্ড ছিলেন। 17 দিন কোথায় ছিলেন রাজীব কুমার? হঠাৎ করে একটা গিয়ে, আমি যদি ভুল না করি, আলিপুর আদালতে সারেন্ডার করলেন। কি করে করলেন? সিবিআই কি করছিল এবং কি কারণে কোন ব্যবস্থার তারপরে আমরা দেখতে পেলাম না। 5 বছর পরে আবার বলছে মামলাটাকে আমরা ওপেন করব। বিচারপতি তখন বললেন 5 বছর ধরে আপনারা কি করছিলেন? তো এই তো আমার ভারতবর্ষের বিচার, ভারতবর্ষের মানে ইডি সিবিআই। সুমনদা, পরিষ্কার করে বলতে চাই, আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা কে করে? তুষার মেহতা কে? একেবারে সরাসরি কথা বলতে চাই, সেটা হলো নরেন্দ্র মোদী, অমিত শাহর যে সরকার চালায় তার আইনের মুখ। অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহর কথা ভাবনা চিন্তার বাইরে তুষার মেহতা একটুকু কাজ করেছে? আর আপনি কি মনে করেন তুষার মেহতা যে ধরনের আইনজ্ঞ লোক, তার পক্ষে দিনের পর দিন ডিলে কোনো পলিটিক্যাল বস ছাড়া তিনি করে গেছেন? এটা আমাকে বিশ্বাস করতে হবে। এবং একই সাথে আপনাকে বলি, যা এখানে বলা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইডির অফিসে গেছে তখন ইডি যেমন কিছু ভুল করেছে, আবার একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইডির অফিসে গিয়ে ফাইলপত্র নিয়ে এসছেন, যেটা নিজেই বলেছেন, তার বাইরেও ইন বিটুইন আরো দুটো লাইন আছে। যে ইডি কি সত্যি স্বতঃপ্রণোদিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল দিয়েছিল, নাকি কোনো বার্গেনিং হয়েছিল, নাকি কোনো সদা হয়েছিল? এ রাজ্যে কিন্তু ইডি সিবিআই যে কম্প্রোমাইজ করে, সেই কম্প্রোমাইজ পলিটিক্যাল কারণে যেমন করে, আবার অনেক কিছু কাঞ্চন মূল্যেও করতে পারে, অনেক সুযোগ সুবিধার বিনিময়েও করতে পারে। ফলে কি ধরনের বার্গেনিং হয়েছিল তার জন্য পূর্ণাঙ্গ তদন্ত যদি কোর্ট অর্ডার না আসে এবং সেই তদন্ত যদি সত্যি নিরপেক্ষভাবে না হয়, তাহলে কোনোদিনই আপনি জানতে পারবেন না যে ওই ফাইলগুলো কিভাবে এসেছিল, কেন এসেছিল, কি কার বিনিময়ে এসেছিল, কোন সদা হয়েছিল, নাকি সত্যি নিয়ে আসা হয়েছিল, নাকি দিয়ে দিয়েছিল। এবং একই সাথে আপনাকে প্রশ্ন তুলতে চাই, আজকে বিকেলে মানে সারাদিন মানুষ কিন্তু অপেক্ষা করছিল যে আজকে অন্তত পক্ষে একটা বিচার হবে, কিছু একটা কোর্টের রায় হবে। যখন আসলো না, আবার সময় কেনা হলো, এবং তারপরে মানুষের মধ্যে যেমন হতাশা যেমন এসছে, এবং একই সাথে আপনাকে বলতে চাই যে বিরোধী দল বিজেপি বাজারে
মানে প্রচারটা করতে লাগলো যে না, এরপরে যখন ইলেকশন ডিক্লেয়ার হবে তখন তো ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন আসবে, ডিজিপি পরিবর্তন হয়ে যেতে পারে, ফলে ওই প্রশাসনের অধীনে তখন আবার ইডি সক্রিয় হবে, তখন আইপ্যাককে বেকায়দায় ফেলানো যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকায়দায় ফেলানো যাবে, এরকম একটা প্রচার কিন্তু বিজেপির নেতাদের তরফ থেকে কর্মীদেরকে দাওয়াত দিতে লাগলো। কারণ কর্মীরা হতাশ, কর্মীরা দিনের পর দিন দেখেছে, কর্মীরা দেখেছে একের পর এক মাথা কি করে ছাড়া পেয়েছে, বলে হতাশাগ্রস্ত বিজেপির কর্মীদেরকে টনিক দেওয়ার জন্য এই ধরনের প্রচার একটা করা হলো যে যখন ইলেকশন মানে ইলেকশনের ডেট ঘোষণা হলে নিয়ন্ত্রণ তখন ইলেকশন কমিশনের আন্ডারে থাকবে। আমি শুধু এখানে বলতে চাই সুমনদা, ইলেকশন কমিশন 2021 এবং 24-এ পরিষ্কার করে বলেছে শুধু ইলেকশন রিলেটেড ম্যাটার ছাড়া যদি কোনো মার্ডার হয়, সেই সময় মার্ডার হচ্ছিল 2024-এ, বলেছিল ল এন্ড অর্ডার কমপ্লিটলি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে থাকবে, একদম ল এন্ড অর্ডার। আমি দুটো জিনিস এখানে পরিষ্কার বলতে চাই আপনাকে। একটা হলো যে দেখুন, বিজেপির তরফ থেকে এক ধরনের বক্তব্য আসছে, সেটা হলো যে এই সেটিংটা যখন মানুষের কাছে প্রতিভাত হচ্ছে, প্রকাশ পাচ্ছে, তখন মানে এই সেটিংটার পেছনে পরিষ্কার লজিক আছে। সেটা হলো এই নরেন্দ্র মোদী 240টা আসন নিয়ে সরকার চালাচ্ছে, 240 আসনের মধ্যে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, তার বাইরে তৃতীয় একটা সম্ভাবনা তাকে রাখতে হচ্ছে সুমনদা, সরকারের জন্যই কিন্তু রাখতে হচ্ছে। ফলে শেষ পর্যন্ত ওই কামড়টা মারতে পারছে না। মডেলটা কি, যে ভাই আমরা তো 20 বছর ধরে লড়াই করেছি বিজেডির সাথে, অর্থাৎ পাশের রাজ্য উড়িষ্যায় 20 বছর নবীন পটনায়ক শাসন করেছে, নবীন পটনায়কের সাথে বিজেপির একদম সরাসরি সম্পর্ক ছিল, পার্লামেন্টে তারা একের সাথে একে সম্পর্ক রক্ষা করে কাজ করত। কোনো একটা সুযোগ ধীরে 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 বাড়াতে বাড়াতে যখন নবীন যখন বয়স হয়ে গেলেন, পান্ডিয়া নামক এক আইএস অফিসারকে রিপ্লেস করার নাম করে একটা আইডেন্টিটি পলিটিক্স খেললেন, যে অন্ধ্রপ্রদেশের একজন অফিসার কি করে পরবর্তী মুখ্যমন্ত্রী হন, সেই সুযোগ নিয়ে বিজেপি ক্ষমতা দখল করলো। তাহলে তাহলে সেই সুযোগটা নিয়ে পান্ডিয়ার মতন একটা মানে সুযোগ নিয়ে উড়িষ্যা দখল হলো। তাহলে পশ্চিমবাংলাতে একটা ন্যাচারাল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ডেথের জন্য বিজেপি কি সত্যি অপেক্ষা করছে? আর 240 আসন নিয়ে যে দিল্লিতে বিজেপি শাসন করছে, তার স্থায়িত্ব রক্ষা করবার জন্য এই কম্প্রোমাইজগুলো বারবার বিজেপিকে করতে হচ্ছে। দেখুন, বিশ্বনাথ দাকে আমার সত্যি চমৎকার লাগে যখন উনি কথা বলেন। উনি বাইরে নীল ভেতরে গেরুয়া একটা শার্ট পরে রয়েছেন। আমি জানি না আসলটা কি, আসলটা যে বাইরে গেরুয়া ভেতরে নীল আমি জানি না। আরে আমার একটা খালি প্রশ্ন রয়েছে, যখন এই সেটিং এর এই গূঢ় যখন আলোচনাগুলো হয় না, চক্রান্ত যেগুলো তৈরি হয়, বিশ্বনাথ দা কি সেই ঘরে তখন থাকেন? মানে আমাকে জানতে ইচ্ছে, দেখুন আমরা তো সাধারণ কর্মী, বিশ্বনাথ দা সেখানে থেকে কি চাটা তৈরি করে দেন আমি জানি না। সেই তা না হলেই এত সেটিং এর তত্ত্ব, অধ্যাপক হলেও উনি যে তত্ত্বগুলো দিচ্ছেন, ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা জানি যে কিভাবে আমরা প্রতিনিয়ত লড়াই করছি এমন একটা দলের সঙ্গে যারা আমাদের 250-300 কর্মীকে খুন করেছে। খুন আমাদের কর্মীদের খুনের পরে তাদের সঙ্গে সেটিং, তাদের সঙ্গে কোন রকম মানে কি বলবো সামনাসামনি দেখা সৌজন্য পর্যন্ত হয় না। আর উনি বলছেন সেটিং এর কথা, আর না না এটা তো বলতেই হবে, সেটিং এর কথা বলে আপনারা সুবিধা করে দেন, এবারে সেফটি ভ্যালু হিসেবে অত সুবিধা করে দিলে ওরা শূন্য থাকতো। আমি বলছি যে আমি কি আর দুঃখটা বুঝতে পারি এবং শুভেন্দুর দুঃখটা বুঝতে পারি। পশ্চিমবাংলায় যারা তৃণমূলের সাথে লড়াই করছে তাদের দুঃখ কষ্ট চোখের জল আমি বুঝতে পারি, কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদী কি বুঝতে পারে? যদি বুঝতে পারতো, যদি বুঝতে পারতো 2021-এর বিধানসভা নির্বাচনে পোস্ট ইলেকশন ভায়োলেন্সে যে 54 জন কর্মী মারা গেছিল, সিবিআই তদন্ত করে কয়জন বিজেপি তৃণমূলের নেতাকে জেলে পুরেছে, কয়জন তৃণমূলের নেতাকে জেলে পড়েছে। তোমাদের কর্মী মারা যায়, তোমার নেতা কি করে? তোমার নেতা কি করে? সিবিআই তদন্ত কি করেছো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।